আমি এখন আছি মেঘের স্বর্গরাজ্য মিরিঞ্জা ভ্যালিতে, যেখানে আপনি চাইলেই মেঘকে স্পর্শ করতে পারবেন। এখানে আসলে আপনি মেঘের রাজ্যে হারিয়ে যাবেন। জুমঘর, সবুজ পাহাড় এবং সাদা মেঘে ভরা এই উপত্যকা আপনাকে নিয়ে যাবে এক অন্য রাজ্যে। বর্ষায় পাহাড় যেন তার সম্পূর্ণ রূপে ধরা দেয়। এই সময় ছোট ছোট ঝিরি, ঝর্ণা এবং পাহাড়ের চমৎকার সৌন্দর্য উপভোগ করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিরিঞ্জা ভ্যালি যাবেন, কোথায় খাবার খাবেন, কোথায় থাকবেন এবং কি দেখবেন। সেই সঙ্গে একটি ঝর্ণা এবং মাতামুহুরী নদীর সেই সুখ পাহাড় এবং দুঃখ পাহাড়ের মাঝখানে কিভাবে নৌকা নিয়ে যাবেন, সেই সাথে মিরিঞ্জা ভ্যালি ট্যুরের সম্পূর্ণ গাইডলাইন। ভিডিও শেষে আপনাদের জন্য কিছু টিপস রয়েছে, সেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের মিরিঞ্জা ভ্যালি অ্যাডভেঞ্চার। আমাদের যাত্রা শুরু হয় মাগুরা থেকে। আপনি চাইলে ঢাকার সায়দাবাদ থেকে চকরিয়াগামী যে কোনো বাস পেয়ে যাবেন। বাসের ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা। আপনি চাইলে সরাসরি মিরিঞ্জা বাজারে নামতে পারেন, সেই বাসের ভাড়া পড়বে 1100 টাকা। আমাদের প্রাথমিক গন্তব্য চকরিয়া, তারপর সেখান থেকে আমরা যাব মিরিঞ্জা বাজারে। সকালবেলা বাস আমাদেরকে চকরিয়া বাজারে নামিয়ে দিবে। এখানে নামার পর আপনি মিরিঞ্জাগামী বাস, চাঁদের গাড়ি অথবা সিএনজি পেয়ে যাবেন। বাসের ভাড়া পড়বে 70 টাকা, চাঁদের গাড়ির ভাড়া পড়বে 80 টাকা এবং সিএনজি নিলে 100 থেকে 200 টাকা পড়তে পারে। আমরা সকালবেলা চকরিয়া নেমে আমাদের নাস্তা এখান থেকে সেরে নিয়েছিলাম। আপনারা চাইলে মিরিঞ্জা বাজারে নেমে সেখান থেকেও নাস্তা সারতে পারেন। নাস্তা খাওয়া শেষে আমরা উঠে পড়লাম বাসে। আমাদের গন্তব্য মিরিঞ্জা বাজার। ভোর সকালে যখন আপনি বাসে করে অথবা চাঁদের গাড়িতে করে এই পাহাড়ি রাস্তা ধরে যাবেন, তখন আপনার কাছে সত্যি অনেক সুন্দর লাগবে। যাত্রাপথে ইয়াংসা আর্মি চেকপোস্টে আমাদেরকে দাঁড়াতে হবে, কারণ এখানে প্রত্যেক ট্যুরিস্টকে 1 কপি করে এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের কপি জমা দিয়ে যেতে হবে। আপনারা মনে করে অবশ্যই 2-3 কপি এনআইডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে আসবেন। চেকপোস্ট পার করে আমরা চলে আসলাম মিরিঞ্জা বাজারে। এখানে নেমে এবার আমরা সরাসরি উঠে যাব মিরিঞ্জা ভ্যালির দিকে। আমি এখন আছি মিরিঞ্জা বাজারে এবং এখান থেকে আমাকে উঠতে হবে অনেকটা উপরে। তো সকালবেলা বৃষ্টি হয়েছে, চারিদিকে অনেক কাদা। তো এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ কাদা, কত দূর যেতে পারবো জানি না। জুতা খোলা রাখতে পারে। এই কাঁচা রাস্তা ধরে সামনের দিকে যেতে হবে। ওই পিছনে মিরিঞ্জা বাজার, এই পর্যন্তই পাকা। মিরিঞ্জা বাজার থেকে অল্প একটু উপরে উঠতেই এত সুন্দর দৃশ্যের মুখোমুখি হলাম। এটা তো কিছুই না, আরো সামনে গেলে একদম পাহাড়ের ভিতরে এরকম দৃশ্য দেখা যাবে। লুক এট দিস। দূরে কোথাও একটা ঝর্ণার আওয়াজ হচ্ছে, তো সেটা সম্ভবত আমরা দেখতে যাব দুপুরের দিকে। এখন হচ্ছে বৃষ্টির সময়, যার কারণে এই পাহাড়ি কাদা রাস্তা বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আমাদেরকে মোটামুটি 30 মিনিটের মতো ট্রেকিং করে একদম উপরে উঠতে হবে। আস্তে আস্তে রিসর্টের দেখা পাচ্ছি এবং ইউ ক্যান্ট বিলিভ দিস যে এখন আমি আছি হচ্ছে একদম মেঘের ভিতরে। আশেপাশে মেঘ কিন্তু দেখা যাচ্ছে না। আপনি সামনে যদি সামনে দেখেন, দূরে মেঘ দেখা যাচ্ছে, নিচে অনেক গর্ত। আরও অনেকটা উপরে উঠতে হবে মূল যে পয়েন্ট মিরিঞ্জা ভ্যালি, মূল পয়েন্টে যেতে হলে। আমরা চলে আসছি মূল যে মিরিঞ্জা ভ্যালি সেইখানে। তো এখানে লেখা আছে, তো এটাই হচ্ছে সেই মূল মিরিঞ্জা ভ্যালি, যেটাকে কেন্দ্র করে আশেপাশে আরও অনেকগুলো কটেজ তৈরি হয়েছে। এটা হচ্ছে সেই মিরিঞ্জা ভ্যালি 0 পয়েন্ট, যেখানে হচ্ছে গিয়ে মূল মিরিঞ্জা ভ্যালি যেটাকে বলে, মূল পাহাড়। তো সেখানে আমি পৌঁছে গিয়েছি এবং এখান থেকে আমাদেরকে একটা কটেজ ভাড়া করতে হবে। ফাইনালি আমি এখন চলে এসেছি মিরিঞ্জা ভ্যালিতে, যেটা হচ্ছে মাটি থেকে প্রায় 1800 ফিট উপরের একটি পাহাড় এবং এটি হচ্ছে এই মিরিঞ্জা ভ্যালির সব থেকে সর্বপ্রথম পাহাড়। এবং আমরা যে জুম ঘরটি ভাড়া নিয়েছি, এই পেছনের ঘরটি, এবং এইটি হচ্ছে এই মিরিঞ্জা ভ্যালির সর্বপ্রথম যে ঘর, জুম ঘর সেটা, এবং এটিকে কেন্দ্র করে এখানে হচ্ছে গিয়ে আশেপাশের কটেজ গড়ে উঠেছে। তো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, যে কি চমৎকার লাগছে। এবং একদম মেঘের ভেতরে আমি দাঁড়িয়ে আছি এখন, এবং আশেপাশের ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা স্বর্গ থেকে কম কিছু নয়।
এবার কথা বলি এখানে এসে আপনি কিভাবে থাকবেন এবং খাবার দাবারের ব্যবস্থা কি এবং এর পরবর্তী সময় আমরা কোথায় যাব। এখানে আপনি চাইলে জুম ঘর ভাড়া নিতে পারেন। এই জুম ঘরগুলো এগুলোর ভাড়া পড়বে হচ্ছে গিয়ে 2 থেকে 2,500 টাকা। একটু মোলামুলি করলে দাম হয়তো কমাতে পারবেন। আর হচ্ছে জনপ্রতি প্রত্যেক দিন দুপুর, রাত এবং পরের দিন সকালবেলা আপনাকে খাবার সার্ভ করবে এবং তাতে আপনার খরচ আসবে 700 টাকা। আপনি চাইলে এই প্রিমিয়াম কটেজও ভাড়া নিতে পারেন। এই প্রিমিয়াম কটেজের ভাড়া পড়বে 5,000 টাকা এবং এটার ভিতরে সব ধরনের ফ্যাসিলিটিস আছে। তো আর আরেকটা সুবিধা এখানে আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এখানে টেন্ট বা তাঁবুত ভাড়া করে থাকতে পারবেন। তাঁবুর ভাড়া পড়বে হচ্ছে খাবার সহ 900 টাকা। তবে সেইখানে কিছু সাইড ইফেক্ট আছে, সেটা হচ্ছে আপনারা এখানে কোনো চার্জিং সুবিধা পাবেন না, প্লাস বৃষ্টি আসলে আপনারা খানিকটা বিপদে পড়তে পারেন। তো এই ছিল হচ্ছে এখানের কটেজ এবং খাওয়া দাওয়ার বিষয়টা। তো এবার আমি আমাদের যে জুম ঘরটা ভাড়া নিয়েছি সেটা আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের জুম ঘর। তো এটার ভিতরে মোটামুটি 7-8 জন থাকতে পারবেন এবং এখানে তোষক দেওয়া আছে আর পর্যাপ্ত বালিশ এবং সব কিছু উপরে আছে, ফ্যান আছে এবং ডাইরেক্ট ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, রাত্রে লাইট জ্বলবে, তারপর ফোন চার্জ দিতে পারবেন। পাশাপাশি মোটামুটি রুমটা বেশ ভালোই বড়। এখানকার সব থেকে মজাদার এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জুম ঘরের বারান্দা, যেখানে আমাদের কবি স্ত্রী একান্দ্রনাথ দাঁড়িয়ে আছে। কেমন আছো তুমি? কেমন লাগতেছে? এই জন্য তো যোগানন্দ দাস বলে দিয়েছেন অনেক কবিতা এই প্রকৃতি নিয়ে, যে আমরা পৃথিবী সবখানে গিয়েছি কিন্তু এই যে আমাদের দেশের মধ্যে এত সৌন্দর্য সেটা আসলে চোখ মিলে কখনো দেখি নাই। তো আসলে এটা আমাদের বাংলাদেশ, আর এটা হচ্ছে আমাদের সেই বান্দরবন যেখানে আসলে আমরা প্রকৃতির স্বর্গটাকে দেখতে পারবো। ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে মাতামুহুরী নদী। তো ওই নদীতে আমরা যাব, একটু পরে যাব। আমরা সকালের খাবার দাবার এবং সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা হচ্ছে গিয়ে মাতামুহুরী নদীতে সেই সুখ পাহাড় এবং দুঃখ পাহাড় দেখতে যাব এবং তার সাথে আমরা ঝর্ণায় গোসল করব। তো দারুণ অ্যাডভেঞ্চার হবে। আমরা এখন আছি আমাদের জুম ঘরে। তো আসলে পাহাড়ের আসল মজা হয়তো জুম ঘর। আমাদের জুম ঘরটা অনেক সুন্দর, আর এটা একদম পাহাড়ের, যেখান থেকে দাঁড়ালে পুরো পাহাড়টা দেখা যায়। জুম ঘরে এই মুহূর্তে বৃষ্টির দেখা পেলাম এবং ঝুমঝুমিয়ে বৃষ্টি আসছে। আশেপাশের পরিবেশটা, বিশেষ করে এখন মেঘলা আকাশ, তো বৃষ্টির শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং জুম ঘরের ভেতর থেকে বৃষ্টি দেখতে পাওয়াটা আসলেই অনবদ্য একটা বিষয়। মনে হয় যে পৃথিবীতে অন্য আর কোনো কিছুই নেই, মানে এখানে যখন আসি সব ভুলে যাই। পাহাড় হচ্ছে একমাত্র জিনিস যেখানে আসলে দুনিয়ার আর কিছুই মাথায় থাকে না, শুধু পাহাড়ই মাথায় থাকে। আর এখান থেকে চলে যাওয়ার পর ঘোর কাটতে লাগে প্রায় 1-2 মাস। বৃষ্টি, পাহাড় এত দুর্দান্ত লাগে, আর আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে এই যে ভেজার যে ফিলিংসটা, এটা আসলে অন্যরকম। এটা আপনি বাড়িতে যে বৃষ্টিতে ভিজেন সেই বৃষ্টির থেকে অনেক 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 হাজার গুণ ভালো। আপনি দেখেন দূরে মেঘ, এই মেঘের থেকেই পানি খুশে খুশে করছে এবং আশেপাশে, আমাদের আশেপাশে মেঘ আছে কিন্তু দেখা যাচ্ছে না। প্রচণ্ড পাহাড়ি ঢল নামছে, মানে যেটাকে বলে মুষলধারে বৃষ্টি। তো বর্ষাকালে পাহাড়ের ঢল, এই যে আমরা এই অনুভূতি শুধুমাত্র ভিডিও দেখে আসলে অনুভব করা যাবে না, হয়তো আংশিক অনুভব করা যাবে, বাট এই পাহাড়ে ভেজা, এটা আসলে পাহাড়ে না আসলে, এই জুম ঘরে দাঁড়িয়ে না ভিজলে এই পাহাড় দেখতে দেখতে আসলে এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। পাহাড়ে শুরু হয়েছে ঝড়ো বৃষ্টি আর সেই বৃষ্টির ভিতরে আমরা ভিজছি। এই অনুভূতি আসলে দুর্দান্ত এবং দারুণ। মেঘের মধ্যে আছি আর মেঘের ভেতরেই বৃষ্টি না, মেঘ মেঘ আমাদেরকে ভেজা নিয়ে যাচ্ছে। পাহাড়ি বৃষ্টি আসলে মারাত্মক। এই মাত্র বৃষ্টি থামলো আর জুমঘর থেকে বের হলাম। বর্ষাকালে পাহাড়ে বৃষ্টি হবে সেটাই স্বাভাবিক। আমরা মিরিঞ্জা আসার পর থেকেই ক্ষণে ক্ষণে শুধুমাত্র বৃষ্টি নেমে আসছিল, যেটা কিনা অনবদ্য লাগছিল। আর এই বর্ষার সিজনে পাহাড়ের সৌন্দর্য যেন অন্য রূপে ধরা দেয়, যেটাই আমরা প্রায় দুপুর পর্যন্ত দেখছিলাম এবং খুব ভালো লাগছিল। মিরিঞ্জা আসার পর থেকেই খুব বৃষ্টি হচ্ছে। তো এতক্ষণ বৃষ্টিতে ভিজলাম। আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা মাতামুহুরী নদী দেখতে যাব, সেই সঙ্গে মিরিঞ্জা ঝর্ণা দেখতে যাব। তো সময় অনেকখানি গড়িয়ে গিয়েছে, এই মুহূর্তে আসলে দুইটা কভার করা সম্ভব হচ্ছে না। যদি সম্ভব হয় তাহলে যাব, আর আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই আগে কটেজে আসবেন, তারপর মিরিঞ্জা বাজারে যাবেন, সেইখান থেকে বাসে করে লামা যাবেন। লামা থেকে ওইখানে যে কাউকে জিজ্ঞেস করলে মাতামুহুরী নদী দেখিয়ে দিবে এবং সেখানে নৌকা আছে,
মাতামুহুরী নদীর সেই সুখ পাহাড় দুঃখ পাহাড় আপনাদেরকে ঘুরে দেখাবে। তো এখন প্রায় বেলা 1টা বাজে, এখন আমরা ঝর্ণা ছাড়া বাকি মাতামুহুরী নদী কাভার দিতে পারবো না। একটু আগে বৃষ্টি থেমেছে, প্রচুর বৃষ্টি হয়েছে এবং ঝর্ণার প্রচণ্ড সাউন্ড আসতেছে আমাদের কটেজ থেকে। তো এখন হচ্ছে গিয়ে ঝর্ণায় যাচ্ছি। তো ঝর্ণাটা যেতে আমাদের মোটামুটি ওই মিরিঞ্জা বাজারে যেতে হবে, কটেজ থেকে নিচে নামতে হবে, আর নিচে এসে এখান থেকে 5-7 মিনিট হাঁটলেই আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় পৌঁছে যাব। তাহলে চলুন ঝর্ণায় যাওয়া যায়। আমরা ভেবেছিলাম ঝর্ণা যাওয়ার রাস্তাটা বোধহয় অনেক সহজ হবে, তবে অতিরিক্ত বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে ঝর্ণা রূপ ধারণ করেছিল এক ভয়ঙ্কর রূপে, যার কারণে ভেসে যাওয়ার রিস্ক থাকা সত্ত্বেও আমরা ঝর্ণায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঝর্ণায় যাওয়ার রাস্তাটা এত পরিমাণ খাড়া এবং পিচ্ছিল ছিল যে সেখানে থাকা ঝর্ণার মালিক আমাদেরকে কোনোভাবেই যাওয়ার পারমিশন দিচ্ছিল না। এক প্রকার নিষিদ্ধতার অবস্থায় নিজেদের রিস্কের ওপর আমরা ঝর্ণা পর্যন্ত গিয়েছিলাম। অবশেষে আমরা ঝর্ণার কাছাকাছি এসেছি। তো ঝর্ণা আসলে মূলত এখানে যে কাকা দেখভাল করে, তো কাকা আমাদেরকে নিষেধ করছিল যে পানি অনেক বেশি, যেন আমরা ঝর্ণাতে এখন না যাই। তো আমরা যেহেতু মাতামুহুরী নদীতে যেতে পারিনি পানি বেশি থাকার কারণে, তো আমরা ভাবলাম যে অন্তত ঝর্ণাটা দূর থেকে হলেও যেতে দেখে যাই। তো কাকা আমাদেরকে বারবার বলছিল যে টাকা পয়সা কোনো ব্যাপার না, কিন্তু আপনারা এই রিস্ক নিয়ে এখানে যাবেন, এটা ঠিক হবে না। তো কাকা বারবারই আমাদেরকে নিষেধ করছিল। তো আমরা তারপরেও ভাবছি যে না, আমরা একটু দূর থেকে চেষ্টা করব যদি জিনিসটা দেখে আসা যায়। চলো, মিরিঞ্জা ভ্যালি থেকে নিচের দিকে নামার দিকে আসতে সুপার নামে একটি রিসর্ট আছে। তো সেই রিসর্টের সামনে একটি ঘর আছে, সেখানে একজন কাকা বসেন। এই মাত্র যে কাকাকে দেখলেন, তো উনি হচ্ছে মূলত এখানে আমাদেরকে এখন যেতে নিষেধ করছে, কারণ বৃষ্টি হয়েছে প্রচুর। এই মুহূর্তে এর ভেতর দিয়ে যাওয়াটা আসলে রিস্কি। যে কোনো সময় যদি পা পিছলে পড়ি তাইলে একদম ক্যারাম বোর্ডের গুটির মতো নিচে চলে যেতে হবে। একটু খাড়া, নামতে একটু সমস্যা হচ্ছে। আই হোপ যে পারবো। এই জায়গাটা একটু বেশি খাড়া, পাটা কোন জায়গায় দিব। ঝর্ণা পর্যন্ত ফাইনালি পৌঁছাই গেছি, আর আপনারা ঝর্ণার সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু খুব সাবধানে নামতে হবে। আমার পা একদম ব্যথা হয়ে গেছে, হাঁটুতে ব্যথা করতেছে। এটা খুবই রিস্কি। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা খুবই রিস্কি জায়গা, এবং আমি যে জায়গা দিয়ে আসছি, এরকম ভয়ঙ্কর খাড়া পাহাড়ি রাস্তা নেমে আসার পর ঝর্ণার যে ভয়ঙ্কর রূপ দেখতে পেলাম, পানি এত স্পিডে ছিল যে সেখানে আমরা যেতে পারছিলাম না। আর ঝর্ণার নিচে দাঁড়ানো তো পরের কথা, ভেবেছিলাম ঝর্ণার ভালো রূপ দেখতে পাবো, তবে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এটার ভয়ঙ্কর রূপ ধারণ করে। সেই সঙ্গে এই বৃষ্টির ভিতরে পাহাড়ি কিছু পতঙ্গ এসে আমাদেরকে ঘিরে ধরেছিল, এবং বেশ কিছু বিষধর সাপের দেখাও আমরা সেখানে পেয়েছিলাম। আমরা সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারিনি। ঝর্ণা দূর থেকে দেখেই আমাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছিল। বৃষ্টির ভিতরে আসলে খুব কষ্ট হয়েছে আমাদের, ঝর্ণা থেকে উঠতে আর নামতে তো হয়েছেই। সো খুবই টায়ার্ড লাগছে। এখন দ্রুত কটেজে ফিরতে হবে। ঝর্ণা থেকে ফিরে আমরা পাহাড়ি বৃষ্টির পানিতে গোসল করে তারপর চলে গেলাম খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবারের আইটেমে ছিল 2 পিস করে মুরগির মাংস, পাতলা ডাল, একটা সিদ্ধ ডিম এবং সেই সাথে একটা সবজি। এবং এখানে যে ভাতের চাল দিয়েছিল সেটা ছিল খুবই প্রিমিয়াম কোয়ালিটির। ঝর্ণা থেকে ফেরার পর আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, যার কারণে এখানের খাবারটা খেয়ে এত পরিমাণ তৃপ্তি লেগেছে এবং খাবারের স্বাদও ছিল দুর্দান্ত। ঝর্ণা ট্রেকিং করে খাওয়া দাওয়া শেষ করে কটেজে এসে একটা ঘুম দিয়েছিলাম। তো ঘুম শেষে উঠে বাইরের পরিবেশ দেখে সত্যি আমি খুব অবাক। মিরিঞ্জা ভ্যালি আসলেই স্বর্গরাজ্য। একবার দেখেন, সকল মেঘেদের ভেলা যেন বয়ে যাচ্ছে আকাশ জুড়ে, চারিদিকে শুধু মেঘ। জাস্ট লুক এট দ্য সিনারি, ইটস অসম রিয়েলি। বিকালবেলার মিরিঞ্জা ভ্যালি লুকিং ভেরি নাইস। আপনারা জাস্ট খালি একটা জিনিস দেখেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে মেঘ নিচে, ওই যে ঠিক ওইখানে
এবং আমার উপরে কোনো মেঘ নেই, এখানে দেখা যাচ্ছে না, মেঘ হচ্ছে সব নিচে এবং আস্তে আস্তে মেঘে কাভার করে ফেলছে। সো এই মেঘের ভিতরে থাকতে কার না ভালো লাগে। সো মিরিঞ্জা ভ্যালি আসলেই পয়সা আসলে একটা জায়গা, আপনারা যদি আসতে চান আসলেই পয়সা আসলে একটা জায়গা, এবং আপনারা আসলে খুব এনজয় করতে পারবেন। বিকেল হলেই মিরিঞ্জা ভ্যালি যেন তার আসল রূপে ফিরে আসে। বিকেলে থরে থরে মেঘ জমে থাকা এবং সেই সাথে এখানে বসে আড্ডা যেন অন্যরকম ভাবে জমে যায়। মনে হবে আপনি যেন মেঘের ভিতরে বসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন। রাত হতেই শুরু হয়ে গেল আমাদের এখানকার বারবিকিউ পার্টি। বিশেষ করে জ্যোৎস্না রাতগুলোতে এখানে খুব সুন্দরভাবে বারবিকিউ পোড়ানো হয়, গান বাজনা করা হয় এবং সেই মুহূর্তটা একদম অনবদ্য লাগে। রাতের বারবিকিউ এবং রুটি খাওয়া শেষে জুম ঘরে শুরু হলো আড্ডা, গল্প এবং মেঘের স্পর্শ। সারা রাত কেটে গেল কিভাবে কিছুই বুঝতে পারলাম না। রাতে গল্প করতে করতে জুম ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে যখন চারিদিকে তাকালাম, মেঘ যেন আমাদেরকে একদম ঘিরে ধরে রেখেছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর চারিদিকে যে ফ্রেশ বাতাসটা ছিল সেটা যেন অন্যরকম শান্তি বইয়ে দিচ্ছিল পুরো শরীর জুড়ে। সবকিছু যেন শান্তির ভেলাতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। তবে আমাদের গন্তব্য এই পর্যন্তই। আজকে এখান থেকে চলে যেতে হবে, যার কারণে খানিকটা খারাপ লাগছে। তবে যতটুকু সময় এখানে ছিলাম সেই সময়টা ছিল অনবদ্য। আরও একদিন থেকে যেতে পারলে হয়তো ভালো লাগতো। এখন আমরা হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিব। আমাদের সকালের খাবার চলে এসেছে। সকালে দেখি কী দিল, ডিম খিচুড়ি দেওয়ার কথা ছিল, তো ডিম কারি এবং খিচুড়ি, এই হচ্ছে সকালের মিল। আমাদের মিরিঞ্জা জার্নি এখানেই শেষ। আমরা এখন বের হয়ে যাচ্ছি। অনেক দেখলাম, খুব সুন্দর একটা জায়গা। তো এখন বাজে হচ্ছে গিয়ে বেলা 10টা। আমাদের 10-11টার ভিতরে চেক আউট করে এখান থেকে চলে যেতে হবে। অবশেষে শেষ হলো আমাদের মিরিঞ্জা জার্নি। আশা করি এই পুরো ভিডিওতে আপনাদেরকে একটি সঠিক গাইডলাইন দিতে পেরেছি। ভিডিও শেষে কিছু কথা, আপনারা যদি বর্ষায় মিরিঞ্জায় আসেন তাহলে অবশ্যই রেইনকোট, ছাতা, ভালো গ্রিপওয়ালা জুতো, পাওয়ার ব্যাংক এবং মসকিটো কিলার সাথে করে নিয়ে আসবেন। মিরিঞ্জা ভ্যালির এই রিসোর্টের সবথেকে ভালো জিনিস লেগেছে হচ্ছে আপনি জুম ঘরে থাকলেও হাই কমোড এবং লো কমোড পেয়ে যাবেন একদম পাকা অবস্থায়, যা অন্যান্য কোনো কটেজে আমি পাইনি। আরেকটা বিষয় হচ্ছে এখানে ঝর্ণা ছাড়া গোসল করার কোনো উপায় নেই। সব মিলিয়ে আমাদের এবারের মিরিঞ্জা জার্নি ছিল এক দুর্দান্ত অভিযান। আশা করি আপনারা আমাদের পদচিহ্ন ধরে এখানে বেড়াতে আসবেন। সবাইকে ধন্যবাদ।